আমরা গুগল অ্যাডস এর দুইটা ক্লাস করছিলাম না, একটা হচ্ছে পিপিসি বা সার্চ ক্যাম্পেইন আর একটা হচ্ছে কোনটা ডিসপ্লে ক্যাম্পেইন। ওকে, এই গুগল অ্যাডস এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি চলে হচ্ছে পিপিসি ক্যাম্পেইনটা বেশি চলে, মার্কেটে ডিমান্ড বেশি পিপিসি ক্যাম্পেইন। তো চলেন আজকে হচ্ছে আমরা আরেকটা নতুন ক্যাম্পেইন করব। সো এখানে শুরুতে বিজনেসের নাম দিতে বলছে, নাম দিলাম আর একটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। সো আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে নেক্সট আমরা সবকিছুই করছিলাম কোনটা ক্যাম্পেইনের থ্রুতে, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনের থ্রুতে। তো আজকেও সিমিলার, আগে ট্রাফিকটা শেষ করি তারপর আমরা অন্যগুলো দেখব। তো আমরা সার্চ দেখছিলাম, এরপর হচ্ছে ডিসপ্লে দেখছিলাম, আজকে দেখবো এটা ডিমান্ড জেন। ওকে, ডিমান্ড জেন এখানে বলতে চাই ডিমান্ড এন্ড কনভার্সনস অফ ইউটিউব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এন্ড মোর ইমেজ এন্ড ভিডিও অ্যাডস। এখানে দেখেন বলছে যে ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সনস অফ ইউটিউব। ডিমান্ড এন্ড কনভার্সন জিনিসটা কি? কনভার্সন কি বলেন তো? মানে আপনি যে উদ্দেশ্যে গুগল অ্যাড দিচ্ছেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হওয়াটাই হচ্ছে কনভার্সন। যেমন ধরেন পিপিসি অ্যাডের আমাদের কনভার্সন কি? কেউ যদি আমাদের অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে যায় তাহলে একটা কনভার্সন। অনেক সময় অনেকে আমরা মনে করি যে কনভার্সন মানে সবসময় কিন্তু পারচেজ করা, তা কিন্তু না। আপনি যে উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন সেটাই হচ্ছে একটা কনভার্সন। এরপর হচ্ছে লাইভ ডিমান্ড এন্ড কনভার্সন, অর্থাৎ যাদের আসলে ডিমান্ড আছে, ডিমান্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ যাদের চাহিদা আছে বা দরকার ওই জিনিসটা। আমাদের ইউটিউবে আপনি যে ধরনের মানে রিলেটেড জিনিসপত্র অ্যাড কিন্তু আমরা দেখা যায়, যেমন আমার ইউটিউবে গেলে আমি ডোমেইন হোস্টিং এর অ্যাড বা এই ধরনের অ্যাড কিন্তু আমরা বেশি দেখি। এটা কোথায় কোথায় শো করতে? ইউটিউবে যাবে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো বলেন তো? ওয়েবসাইট আছে, মোবাইল অ্যাপ আছে, আবার ইউটিউব এও একটা ডিসপ্লে নেটওয়ার্ক আছে। ওকে, মোর ইমেজ এন্ড ভিডিওস, তার মানে কি আমরা ডিমান্ড জেনারেট ইমেজ এবং ভিডিওস দুইটাই দেখাইতে পেরেছি। চলেন ডিমান্ড জেন সিলেক্ট করি, তারপর আমরা কন্টিনিউ। আচ্ছা, এখানে পেজ দিব, পেজ মানে গোল আমাদের হচ্ছে কনভার্সন গোল। গোল বলতে কি আমরা কাস্টমারকে কোথায় নিয়ে যাব, কোন একটা পেজ বা ওয়েবসাইটে নিয়ে যাব। টার্মস কন্ডিশন এগ্রি করেন। যেখানে বলছে টার্ম অন এনহ্যান্স কনভার্সন, এনহ্যান্স কনভার্সন কি জিনিস আমরা আগামীতে দেখব। আমরা আগে কিছু বিষয় কভার করে নেই, তারপরে আসতেছে একটা একটা। ওকে, তো এখানে আসার পরে দেখেন এখানে তিনটা জিনিস পাবেন, একটা বলে কনভার্সন লিংক আর হচ্ছে কনভার্সন ভ্যালু। কনভার্সন মানে কি বলছে, গেট পিপল সেলস অর আদার কনভার্সন অ্যাকশন উইথ ইওর অডিয়েন্স বাই ইউজিং কনভার্সন বেস বিড স্ট্র্যাটেজি। আমরা যে বিড স্ট্র্যাটেজি নিয়ে যদি আলাদাভাবে ক্লাস করব, তার মানে আপনার যদি শুধু টার্গেট থাকে কি যে ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া না, ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো কিছু কিনতে হবে, সেই ক্ষেত্রে তার আমরা চালাবো হচ্ছে কনভার্সন। আর এখানে এই যে ডিজেবল আছে, কেন ডিজেবল আছে? ওই যে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বলছিলাম, ধরেন আপনি যদি ফেসবুকে আমরা দেখছিলাম না বিট ক্যাপ আছে, তারপরে কস্ট পার ক্লিক আমরা ফিক্স করে দিতে পারি যে আমি প্রতি সেলে এত টাকার বেশি খরচ করতে চাই না। আমরা তো এখন এআইডি চালাইনি, আমি যদি কনভার্সন ভ্যালু কেমনে বুঝবো? তার মানে আমি যখন অ্যাড চালাবো, অ্যাড চালানোর পরে আমি কিন্তু দেখতে পারবো যে প্রতি কনভার্সনে আমার কত টাকা খরচ হয়েছে। এরপরে আমি কনভার্সন ভ্যালু থেকে গুগলকে বলে দেবো যে ফার্দার যে কনভার্সন গুলো হবে এগুলোতে আমি এত টাকা বেশি খরচ করতে চাই না। আর আরেকটা আছে কি বলছে, ক্লিক গেট মোর ট্রাফিক অর এনগেজমেন্ট উইথ ইওর অ্যাডস ইউজিং এ কস্ট পার ক্লিক বেস বিড স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনার যদি টার্গেট থাকে, যেমন আমাদের যখন টার্গেট থাকে অ্যাওয়ারনেস, তখন কি সেল করা মূল বিষয় না, মানুষকে যত বেশি দেখানো দেখানো। ওকে, তাইলে আমরা সেই ক্ষেত্রে যদি আপনার এরকম টার্গেট থাকে যে মানুষকে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে জাস্ট দেখাতে চান, তখন আমরা ক্যাম্পেইন বলে করব কি। আর যদি আপনি চান যে আপনার অ্যাডটা দেখে মানুষজন পারচেজ করুক, তাহলে আমাদের ইউজ করতে হবে কনভার্সন। এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে এর আগে আমরা বলছি যে কেউ কিন্তু আমাদের অ্যাড দেখে একবারই কিনে নেয়। আমরা নিজেরাও কোনোদিন কোনো একটা প্রথমবার দেখছেন, প্রথমবারই কিনে ফেলছেন, বিষয়টা কিন্তু এরকম হয়। তো কাস্টমারকে কি করতে হয়, ধীরে 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 কনভার্ট করতে হয়।
প্রথমে কি করতে হয়, প্রথমে ধরেন যে আপনার অ্যাডগুলো মানুষকে অনেক বেশি দেখাইলে, আপনার প্রোডাক্টের ফিচার বেনিফিট সেগুলো দেখাইলে, এগুলোকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস। এটাকে বলে অ্যাওয়ারনেস স্টেজ। এরপরে কি আপনার একজন মানুষ যখন অনেকবার আপনার প্রোডাকশন সার্ভিস সম্বন্ধে দেখলো, এরপরে আপনি তাকে একটা অ্যাড দেখাবেন যে ঠিক আছে তুমি যদি 2 দিনের মধ্যে জিনিসটা পারচেজ করো বা একদিনের মধ্যে পারচেজ করো তাহলে তোমাকে আমি 5% ডিসকাউন্ট দেবো। 5% ডিসকাউন্ট যদি দিতে চান তাহলে এই স্টেজ অ্যাওয়ারনেস এর পরে এটাকে বলা হচ্ছে কনসাইডারেশন স্টেজ। যখন আপনার সম্বন্ধে জানে তারপরে উল্টা আপনি আবার 5% ডিসকাউন্ট দিচ্ছেন, তখন আপনাকে আপনার কাছ থেকে কেনার জন্য সেটা বিবেচনায় রাখতে পারে। আর এই ধাপে যদি কিনে ফেলে পরের ধাপে অ্যাওয়ারনেস কনসিডারেশন, সেটাকে বলা হচ্ছে কনভার্সন। কেউ যদি কিনে ফেলে তাহলে কি একটা কনভার্সন হয়ে গেল। এরপরে হচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে কিনে ফেলে, কেনার পরেও তো আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস যদি ভালো লাগে তাহলে তো আবার কিনতে পারে, সেটাকে বলা হচ্ছে রিটেনশন। এটা যত দুনিয়ার অ্যাড আছে সবকিছুতেই কাজে লাগে। কারণ আপনি কাস্টমার কি সরাসরি সেল করতে পারবেন তা কিন্তু পারবেন না। তো আমরা এই জন্য যখন কোনো কাস্টমারকে কি করতে হবে, বিভিন্ন ক্যাম্পেইন বা আপনার প্রোডাক্ট সার্ভিসের পজিটিভ দিকগুলো, ধরেন একটা হিসাব করেন যে আপনি কসমেটিক বিক্রি করেন, হ্যাঁ, আপনি কি বলতে পারেন, আপনি এভাবে বলতে পারেন যে আমরা কি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতে পারি, 100% কাস্টমার বা 100% এক্সপোর্ট কোয়ালিটি, নানা ধরনের ফিচার আপনি যে কাস্টমারকে অ্যাওয়ার করতে পারেন। এরপরে আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারেন বা বলতে পারেন যে ফ্রি শিপিং, যতভাবে আপনি কাস্টমারকে কনভার্ট করতে পারেন। এরপরে কাস্টমার যদি কিনে ফেলে তখন তারা চলে আসে কনভার্সন স্টেজে। আর এদেরকে পরবর্তীতে যদি আবার এর দেখাইতে চান সেগুলোকে বলে রিটেনশন স্টেজ। এখন দেখেন আমরা যদি এই ডিমান্ড জেন ক্যাম্পেইন করি তাইলেও শুরুতেই কনভার্সন দিলে কি আমাদের সেল হবে? একটা জিনিস মনে রাখবেন, ফেসবুক গুগল যেটাই বলেন না কেন, কনসিডারেশন বা কনভার্সন স্টেজে আমাদের কিন্তু খরচ বেশি হবে। কারণ গুগল বা ফেসবুকে আপনি যখন দিবেন আমার কনভার্সন দরকার, তখন কিন্তু তার একটা আর্জেন্সি থাকবে যে ওই সমস্ত মানুষকে আমার অ্যাড দেখাইতে হবে যারা প্রোডাক্টটা কেনার পসিবিলিটি বেশি। আর যদি আপনি অ্যাওয়ারনেস স্টেজে, এই স্টেজে কিন্তু আপনার কোনো আর্জেন্সি নেই। আপনি কি যে ভাই দেখা দেখা ওই কাস্টমারকে কনভার্ট করবেন, তার মানে আপনি যখনই কোনো কনসিডারেশন বা কনভার্সন একটা গোল দিয়ে দেন তখন গুগল বা ফেসবুকের উপর কিন্তু একটা লোড পড়ে, কারণ তাদের একটা প্রেসার থাকে যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল কাস্টমারকে দেখানোর মাধ্যমে আমার সেলস জেনারেট করতে হবে। এই জন্য আমরা যেটা করি অ্যাওয়ারনেস স্টেজে ধরেন হচ্ছে কাস্টমারকে দেখে দেখে আপনার অ্যাডের সাথে তারা এনগেজ হচ্ছে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, এআইকে লার্ন করানো লাগে। আপনারা জানেন যে এআইকে ধীরে ধীরে গ্রো করতে হয়, বাচ্চাদের মতো পড়ালেখা শিখে বড় করতে হয়। অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি করি, ধীরে ধীরে আমাদের ক্যাম্পেইন চালাই, মানুষকে অ্যাওয়ার করি, অ্যাওয়ার করে 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 দেখেন ফেসবুক বোঝা যায় যে আমাদের সম্ভাব্য কাস্টমার কারা হতে পারে। পরবর্তীতে যখন আমরা কনসিডারেশন বা কনভার্সন ক্যাম্পেইন করব তখন আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, তো এই কারণে আমরা কি করব, শুরুতে আমরা চাইলে ক্লিক ক্যাম্পেইন চালাতে পারি, এর পরের ধাপে তাদের ডেটা সংগ্রহ করে আমরা কনভার্সন ক্যাম্পেইন চালাতে পারি। আজকে ধরেন আপাতত ধরেন মনে করলাম যে আগে একটা ক্লিক ক্যাম্পেইন চালানো হয়েছে, এখন আমরা কনভার্সন ক্যাম্পেইন চালাতে চাই। এরপরে কনভার্সন গোল সেট আপ করতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝতে হবে যে যদি কোনো একটা ই কমার্স সাইট হয়, ধরেন ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, এখন ই কমার্স ওয়েবসাইটে দেখেন গুগল বা ফেসবুক দুইটাই, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, ভিজিট করার পর কোনো একটা পেজ যদি প্রথমে ভিজিট করি, এইটাকে গুগল বা ফেসবুক দুইজনেই কাউন্ট করে পেজ ভিউ হিসেবে। পেজ ভিউ হিসেবে এখন ধরেন আমি যদি একটা প্রোডাক্ট পেজে আসলাম তাহলে এটা কি হিসেবে কাউন্ট হবে, পেজ ভিউ। এরপরে ধরেন যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা কি করতে পারি, অ্যাড টু কার্ট। এখন কেউ যদি পেজ ভিউ করে বা অ্যাড টু কার্ট করে তাহলে কি প্রোডাক্টটা কেনা হচ্ছে? কেনা কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাড টু কার্ট করার পর আমরা কই যাই,
দরকার এখান থেকে দেখতে পারি কতগুলো আইটেমস নাম আছে, অথবা আমরা চেকআউটে গিয়ে পেমেন্ট করে প্রোডাক্ট এ পর্যন্ত আসলে কিন্তু পেমেন্ট হচ্ছে না। এটাকে বলে ইনিশিয়াল চেকআউট। চেকআউটের ঠিক আগের মুহূর্তটা। এখানে যদি আপনি সবকিছু দিয়ে তারপর অর্ডার প্লেস করেন, তারপর কি আপনাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। তাইলে কাস্টমার যদি থ্যাংক ইউ পেজ পর্যন্ত নিয়ে যায়, তাইলে আমরা ধরতে পারি কি একটা পারচেজ হয়েছে। বাট এখানে দেখেন আমাদের আপাতত কনভার্সন গোল হিসেবে কি আছে, পেজ ভিউ। কিন্তু আমরা যেহেতু কনভার্সন, তাহলে আমরা যদি এখন পেজ ভিউ সিলেক্ট করি, গুগলের কাছে কি ডেটা যাবে? কেউ ফেসবুক, কেউ একটা পেজে গেলেই গুগল আমাদের তথ্য দেবে কি একটা সেল হয়েছে, কিন্তু আসলে কি সেল হয়েছে তা তো হয়নি। তাইলে আমাদের এই আলাদাভাবে কনভার্সন গোল সেট আপ করতে হবে। এই কারণে দেখেন এই যে এখানে একটা অ্যালার্ট দিয়ে রাখছে। আর আপাতত কি পেজ ভিউ শুধু একটা দেখাচ্ছে, এখানে সবগুলো দেখতে হবে। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেজ সবই থাকতে হবে। যখন পারচেজ আমরা সিলেক্ট করে দেব, তখন আমরা ডেটা ক্যালকুলেট করতে পারবো। আপাতত আমরা আসলে কি পারচেজ ইভেন্টটা এখানে ট্র্যাকিং বসাইনি এখন, যার কারণে বাই ডিফল্ট বাই এখানে সিলেক্ট করে দিয়েছি। তার মানে এখানে আমাদের আবার আসতে হবে। ওকে, আমরা এখানে রেখে দিলাম। এরপর বলছে টার্গেট কস্ট পার অ্যাকশন, এটাও আমাদের দরকার নাই এখন। কস্ট পার অ্যাকশন বলা হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন, মানে অর্থাৎ একটা কনভার্ট করলে আপনি কয় টাকা খরচ করবেন এটা আপনি বাজেট এখানে দিয়ে দিতে পারবেন। আমরা তো আগেই দিয়ে দিতে পারবো না, আমি তো জানি না যে আমার কয় টাকা খরচ হতে পারে, তাহলে এটা আমরা কি পরে দিব। এর জন্য গুগল অ্যাডস এর ক্ষেত্রে বলা হয় যে অ্যাড সেটআপ এন্ড অপটিমাইজেশন। প্রথমে সেটআপ করতে হবে, দেন রান করতে হবে, দেন আবার কন্ডিশন অনুযায়ী ধীরে ধীরে অপটিমাইজ করতে হবে। তো আপাতত এটা থাক। এরপরে বাজেট। বাজেট হচ্ছে এইখানে এই ডিমান্ড জেন অ্যাডে আপনারা দুই ভাবে বাজেট দিতে পারবেন। একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, যেটা ফেসবুকের ক্ষেত্রে কি নাম ছিল, লাইফ টাইম বাজেট। আগে যে আমরা দুইটা ক্যাম্পেইন করছি, টিপিসি এবং আরেকটা ডিসপ্লে, ওখানে কিন্তু শুধু কি ছিল, ডেইলি। আপনি এখানে ডেইলিও দিতে পারবেন, আবার লাইফ টাইম। যখন লাইফ টাইম দিবেন তার মানে কি, তার একটা শুরু আছে এবং একটা শেষ আছে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে আপনি বাজেট দিতে পারেন। তো আপাতত আমরা ডেইলি বাজেটে দিচ্ছি, ম্যাক্সিমাম ডেইলি বাজেটে চলে। এরপরে আপনাকে বলছে ব্র্যান্ড গাইডলাইন। এখানে আপনি আপনার ব্র্যান্ডের যদি নির্দিষ্ট একটা কালার কোড থাকে, প্রত্যেকটা আমাদের ফাইবারের একটা ব্র্যান্ড কালার আছে না, এই যে গ্রিন কালারটা, এটা হচ্ছে ফাইবারের, এই কালারের একটা কোড আছে, কালার কোড আছে। আপনি এখানে যদি আপনি দেখেন, এটাকে বলে এক্স এস এক্স কালার। যখন এই যে বিভিন্ন কালার দিচ্ছেন, এই যে কালারের একটা 6 ডিজিটের একটা কোড আছে। তাহলে আপনার যদি ব্র্যান্ডের নির্দিষ্ট কোনো কালার থাকে, তাহলে আপনি কালারের কোডটা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে বলছে হচ্ছে অ্যাকসেন্ট কালার। অ্যাকসেন্ট বলতে মানে সেকেন্ডারি কালার যদি থাকে দিয়ে দিতে পারেন। এরপরে ফন্ট, এই যে দেখেন ফাইবারের সমস্ত লেখা কিন্তু একটা নির্দিষ্ট ফন্টে হয়। যারা ওয়ার্ড এক্সেলে কাজ করেন, একটা ফন্ট সিলেক্ট করার জন্য যে আপনি কোন ফন্টে লিখবেন, আপনার যদি নির্দিষ্ট কোনো ফন্ট থাকে, এই যে দেখেন ওপেন সেন্স রোবট, যেটা ইউজ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন, এটা আমরা নর্ডিক কতদিন দেখছি। এরপরে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা জানি, ল্যাঙ্গুয়েজটা যদি দিতে চান আমাদের দরকার নেই, ল্যাঙ্গুয়েজ দরকার নেই, লোকেশন কিন্তু দরকার আছে অবশ্যই। ল্যাঙ্গুয়েজ আছে। এইখানে একটা জিনিস বলে রাখি, ধরেন যদি ধরেন আমরা এখানে বাংলাদেশে অ্যাড চালাইতে চাই, আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি বেঙ্গলি দিই, তাহলে এটা কি ঠিক আছে? ঠিক আছে, মানে মনে হচ্ছে তো ঠিকই আছে, ভুল নাই। কিন্তু একটা জিনিস দেখেন, গুগল বলেন, ফেসবুক বলেন, সবকিছু ইন্টারফেস কিন্তু বাংলায় আছে, জানেন তো নাকি? দেখবেন যখন আপনি ফার্স্ট টাইম আপনার পিসিতে গুগল ক্রোম বা হচ্ছে কিছু ইনস্টল দেন, তখন সার্চ দিলে এখানে একটা অপশন আছে সিএসপি ইংলিশ, আমরা ইংলিশ করে নিই। আবার এই যে এখানে সার্চ দিছি, এই যে মেনুতে এগুলো কিন্তু বাংলাও আছে, বাংলাও করা যায়, ইংলিশেও করা যায়। আবার ফেসবুক বাংলায় চালানো যায় না, মানে সব অপশন বাংলায় আছে। কিন্তু
আমরা কি বাংলা ইউজ করি না ইংলিশ ইউজ করি? ইংলিশ ইউজ করি, যার কারণে আমরা সামনের দিকে দেখাবো যে আপনাদের আগামী যখন আমরা গুগল অ্যানালিটিক্স কে দেখবো, অ্যানালিটিক্স এ দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে যারা ইউজার আসতেছে তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানে মোর দেন 70% দেখা যায় কি ইংলিশ। কারণ আমরা সবকিছু বাংলায় মানে কথা বলি, বাট গুগল ফেসবুকের কাছে যেটা আছে যে আমরা সব অপারেশন কিন্তু ইংলিশ দিয়ে। কখনো যদি আপনি এই এশিয়ার, বিশেষ করে এশিয়ার মধ্যে আপনি কাউকে টার্গেট করতে চান, ওই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে অবশ্যই সাথে ইংলিশ দিতে হবে। যেমন যারা স্প্যানিশ তারা সবকিছু স্প্যানিশই ব্যবহার করে, যারা চায়না সবকিছুতে চায়না ফরম্যাটে ব্যবহার করে। এভাবে কিন্তু জাপানিজরা সবকিছু কিন্তু জাপানিজ, ব্রাউজার টাউজার সব জাপানিজ, কিন্তু একমাত্র এই এশিয়ান গুলো আমরা কি করি যে আপনার হলো বাঙালি মানে ইংলিশের সাথে সাথে যার যার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কখনো যদি এরকম হয় তাহলে অবশ্যই বেঙ্গলির পাশাপাশি অবশ্যই ইংলিশ দিতে হবে, নাহলে দেখবেন বাঙালি হয়ে বাদ পড়ে গেছেন বা আপনার কাস্টমাররা বাদ পড়ে গেছে। কারণ ফেসবুকের কাছে ওদের কাছে যেটা আছে ডিভাইস অলরেডি আমরা জানি, অ্যাড শিডিউলিং এটাও আমরা জানি, থার্ড পার্টি মেজারমেন্ট এটা কিছু অপশন নাই, কিছু করার নাই, ক্যাম্পেইন ইউআরএল এই মুহূর্তে লাগতেছে না। আচ্ছা, এরপরে আমরা জানি কি যে গুগল অ্যাডস এর তিনটা লেভেল থাকে না, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড। ফেসবুকে ছিল কি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ওইখানে একই জিনিস, ওইখানে ছিল অ্যাড সেট আর এখানে আছে অ্যাড গ্রুপ। সো বাই ডিফল্ট হিসেবে একটা গ্রুপে বানানো আছে, আমরা চাইলে আরো গ্রুপ বানাইতে পারবো। এখানে ক্লিক করে আপনি চাইলে ফেসবুকের মতো এটা ডুপ্লিকেট করা যাবে না, একই জিনিস আমরা এখান থেকে নতুন অ্যাড গ্রুপ বানাইতে পারবো। সিমিলার ওয়েতে আপনি চাইলে এই অ্যাড যেটা আছে এটাকেও ডুপ্লিকেট করতে পারবেন, আবার নতুন করে অ্যাড দিতে পারবেন, একই প্যাটার্ন। আমরা গোটে অ্যাড গ্রুপ বানাই চলে যাচ্ছি, অ্যাড গ্রুপ ওয়ান। এবার আমরা এই ডিমান্ড যে অ্যাডটা কোথায় কোথায় দেখাইতে চাই, প্রথমে কি আছে অল গুগল চ্যানেল। তাহলে কোথায় ইওর অ্যাড উইল শো অ্যাক্রস অল এলিজিবল গুগল চ্যানেল, গুগলের যতগুলো চ্যানেল আছে এইখানে বলছে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি গুগলের ডিসপ্লে নেটওয়ার্কটা চুজ না করি তাইলে কোথায় কোথায় শো করবে। আমরা যদি ডিমান্ড জেনের অ্যাডের মধ্যে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক চুজ না করি তাহলে আমাদের একটা অনলি শো করবে ইউটিউব আর জিমেইল। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এই গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক মানে কোনগুলো বিভিন্ন 3 মিলিয়ন যেটা বলছে 3 মিলিয়ন ওয়েবসাইট এন্ড অ্যাপস এবং ইউটিউব, তাহলে এগুলোর মধ্যে যদি আমরা দেখাইতে না চাই, না চাই তাহলে টিক দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি যদি দেখাইতে চান তাহলে দিতে পারেন। এরপর বলছে লেট মি চুজ, আপনি যদি নিজে থেকে চুজ করতে চান যে কোথায় কোথায় আপনি দেখাবেন, তাহলে দেখেন কোথায় কোথায় দেখাবে। ইউটিউবের মধ্যে কোথায় কোথায় দেখাবে, ইন ইউটিউব ইনস্ট্রিম, এটা বলছে অ্যাডস অন বিফোর ডিউরিং অন আফটার ইউর ভিডিওস, মানে যে ভিডিও দেখার মধ্যে শুরুতে মাঝখানে শেষে যে অ্যাডটা আসে এটাকে বলা হচ্ছে ইউটিউব ইনস্ট্রিম। আর এরপর আছে ইউটিউব ইনফিডেন্ট, অ্যাড ডিসপ্লে উইদিন ইউটিউব, হোয়াটস নেক্সট, হোম এন্ড সার্চ। অর্থাৎ আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে আমরা প্রথমে যখন যাই এটাকে কি বলে হোম পেজ, দেখেন শুরুতে অ্যাড আসছে না, একটা অ্যাড। আবার যদি আপনি ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করেন, সার্চ রেজাল্টের মধ্যে অ্যাড দেখেন, এইগুলোকে মূলত বলা হয়েছে ইউটিউব ইনফিডেন্স। আর তারপর এরপরে কথা আছে ইউটিউব শর্টস, তো বুঝেন শর্টস এর মধ্যে যে অ্যাডগুলো দেখায় আর কি। এরপরে আছে ডিসকভার, এটার সাথে মনে হয় না আপনারা কেউ পরিচিত আছেন। অ্যাডস অন পার্সোনালাইজড কন্টেন্ট ফিড অন গুগল মোবাইল এক্সপেরিয়েন্স, এটা কোথায় দেখায় বলেন? গুগল ডিসকভার সবার ফোন আছে না? ফোনে আমি আপনাদেরকে দেখাই। ফোনে তো গুগল ক্রোম ইউজ করেন না আপনারা? গুগল ক্রোমে আপনারা যে যা কিছু মানে যে যে বিষয়ের উপর সার্চ করেন আপনি কি গুগল ক্রোম ওপেন করেন, ওপেন করে দেখবেন যে শুরুতে এটা আপনার ফিডে কিন্তু বিভিন্ন নিউজের লিংক দেখাচ্ছে, অনেক তথ্য দেখাচ্ছে আপনাকে এখানে। এর মধ্যেও কিন্তু অ্যাড দেখায়, এর মধ্যেও কিন্তু অ্যাড দেখায়। হ্যাঁ, এখন এই যে এখানে এটাকে বলা হচ্ছে ডিসকভার পেজ।
খুব একটা মনে হয় কেউ ইউজ করেন না আর কি, হ্যাঁ? মানে খুব কম মানুষজন ইউজ করে এবং এখানে কি কি নিউজ আসে এটা ডিপেন্ড করে আপনি গুগলে কি ধরনের অ্যাক্টিভিটি করেন তার উপর বেস করে। এখানেও কিন্তু আমাদের অ্যাড দেখায়, এটাকে মূলত বলা হচ্ছে এই যে গুগল ডিসকভার। জিমেইল অলরেডি আপনারা জানেন প্রমোশন ট্যাবের মধ্যে দেখা যায়। আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক সেটা কোথায়, যে থার্ড পার্টি সাইটস এন্ড অ্যাপস some apps may be modified to fit publisher format. Okay, ঠিক আছে। তাহলে দেখেন এখন আপনি যদি এই যে ডিমান্ড যে অ্যাডটা চালানোর জন্য মানে মডিফিকেশন করতে চান তাহলে আপনি চাইলে এখান থেকে কোথায় কোথায় দেখাইতে চান কোথায় দেখাইতে চান না নিজের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারেন। বেসিক্যালি ডিমান্ড যে চাই হচ্ছে ইউটিউবে ডিসকভার জিমেইল আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক শেষ। আপনি কোথায় কোথায় দেখাবেন এটা আপনার ইচ্ছা। এরপরে আমাদের আসবে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের মধ্যে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অডিয়েন্স এ যাই। অডিয়েন্সে গিয়ে আমাদের একটা অডিয়েন্সের নাম দিতে হবে, ধরেন আমরা দিলাম ডিমান্ড। ডিমান্ড জেন অ্যাডস এর মধ্যে দেখেন আমাদের আগে যে অডিয়েন্স সিলেকশন ছিল আমরা ওইখানে দুইটা জিনিস বাদ রাখছিলাম। একটা হচ্ছে এখানে দেখেন আছে কাস্টম সেগমেন্ট, ইওর ডাটা, লুকালাইক সেগমেন্ট, ইন্টারেস্ট, ডিটেইল, ডেমোগ্রাফিক। এটা তো আমরা জানি। এখানে যদি আমরা যাই এখানে যদি সার্চ দেই এই যে ইন মার্কেট, লাইভ ইভেন্ট, ডিটেইল, ডেমোগ্রাফি, অ্যাক্টিভিটি এগুলো জানেন না? ইন মার্কেট কি আবার একটু উদাহরণ করেন যারা এই মুহূর্তে কেনার জন্য রেডি। লাইভ ইভেন্ট বলতে ওই যে ধরেন হচ্ছে এখান থেকে যদি দেখেন কলেজ গ্রাজুয়েশন কবে শেষ হয়েছে বা রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে কি হোম রিনোভেশনের মধ্যে থেকে রিসেন্টলি রিনোভেটেড হোম কারণ রিসেন্টলি যারা বাড়ি বাড়ি ঠিক করছে আর কি বা নতুন করে বিল্ড করছে হোম সুন বা শুরু করবে। ম্যারেজের মধ্যে দেখলে এখানে অনেকগুলো অপশন পাবেন যে গেটিং ম্যারিড সুন, রিসেন্টলি ম্যারিড। দেখেন এটাও তথ্য আছে যে কে গেটিং ম্যারিড সুন, শীঘ্রই বিয়ে করবে আর কে অলরেডি বিয়ে করেছে এই ডেটাও ফেসবুকে সরি গুগলের কাছে কিন্তু আছে। অনেকগুলো মুভিং এর মধ্যে দেখেন ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যে হচ্ছে মুভিং সুন মানে কে এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সফার হয়ে যাবে সেই তথ্য গুগলের কাছে আছে। অথবা রিসেন্টলি মুভ, এখন কেউ যারা চাকরি করে আগে হয়তো পোস্টিং ছিল ফরিদপুর এখন আসছে কুষ্টিয়া, এই ডেটাও গুগলের কাছে কিন্তু আছে। এগুলো আপনারা জানেন, এগুলো ধরে আমরা জানি যে এখানে সবগুলো জানেন ইন মার্কেট লাইভ ইভেন্ট ডিটেইল এগুলো জানেন, এগুলো আর বললাম না আর কি। ওকে, এক্সক্লুশনের মধ্যে এখানে যদি আমরা কাউকে এক্সক্লুড করতে চাই, আচ্ছা এটা আমরা থাকি এটা পরে দেখুন। এক্সক্লুশনের মধ্যে ডেমোগ্রাফিক জানেন মেল ফিমেল ইয়েস সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডিশনাল ডেমোগ্রাফির মধ্যে প্যারেন্টাল স্ট্যাটাস কি, হাউস হোল্ড ইনকাম কি অবস্থা, এগুলো ঠিক করতে পারেন। বাট অ্যাডিশনাল গুলো দিতেই হবে এরকম বিষয় না। উপরের দিকে আরো অপশন আছে কাস্টম সেগমেন্ট, ইওর ডাটা, লুকালাইক সেগমেন্ট। এগুলো আমরা পরে বলবো, আমরা বলছি না এগুলো এখন না, আপাতত বেসিক যে চারটা আছে এটা আমরা ধরেন যেহেতু আছে দুইটা সেট করে দিই নাহলে আবার পরের ধাপে নাও যেতে দিতে পারে। আমরা এটা সেট বাকিটা নিয়ে আরো কথা বলতে হবে, এখানে আমাদের আবার আসতে হবে। অপটিমাইজ টার্গেটিং এটা যা আছে তাই থাক। অ্যাড গ্রুপ কিভাবে সেটা পরে এখন লাগবে না। এটা মূলত ট্র্যাকিং পারপাসে লাগে। তো আমাদের বলতেছে কি যে আমরা আবার নতুন করে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব কিনা, ডুপ্লিকেট আরেকটা বানাবো না কিনা। আপাতত প্র্যাকটিসের জন্য একটাই থাক, একটাই অ্যাড গ্রুপে একটা অ্যাড একটা। এখন এইখানে দেখেন আমরা অ্যাড এর ফরম্যাট এর আগ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাড এর কোনো ফরম্যাট ছিল না। এখন ফরম্যাট কি সিঙ্গেল ইমেজ দিয়ে দিতে পারেন, সিঙ্গেল ভিডিও দিয়ে দিতে পারেন, আর একটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেল তো বোঝেন যে একটার পর একটা যেটা স্টপ করে সেটা হচ্ছে ক্যারোসেল। তো চলুন আপনি প্রথমে যদি সিঙ্গেল ইমেজ দেন তাহলে কি করতে হবে, অ্যাডের একটা নাম দিবেন ফাইনালি বলেন ইমেজের উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে মিডিয়া। এখানে আপনি 20টা পর্যন্ত দিতে পারবেন ইমেজ। আগের ধাপে কয়টা ছিল 15টা, লোগো 5টাই আছে। এরপরে অ্যাসেট অপশনের মধ্যে এখানে আমাদের ভিডিওস অ্যাডাপ্টেড
আমাদের জন্য কাজ করে না। আচ্ছা, এখানে বলছে কি এর ভিডিও নেটওয়ার্ক ক্রিয়েটেড ফ্রম এক্সিস্টিং অর্থাৎ আপনি যদি ইমেজ দেন, ইমেজ দিয়ে অটোমেটিক্যালি কি তারা ভিডিও ক্রিয়েট করবে। যেখানে एग्जांपल দেখাচ্ছি, ধরুন আপনারা যদি এরকম টাইপের একটা ইমেজ দেন, এটা কি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম একটা মুভ করে একটা ভিডিও বানায় দেন। অ্যাডাপ্টিভ লেআউটে গেলে মানে যে বিভিন্ন পজিশনে আপনার ইমেজগুলো কেমন ভাবে শো করে একটা দেখাতে হবে, ইমেজ থেকে ভিডিও। কারণ আমরা যখন সিঙ্গেল ইমেজ সিলেক্ট করছি তখন তো আর এখানে ভিডিও দেওয়ার অপশন নাই। দেখেন ভিডিও আপলোডের অপশন। এখানে বলছে যে টার্নিং অন দিস এনহ্যান্সমেন্ট উইল ক্রিয়েট এ নিউ অ্যাড অন অটো জেনারেটেড ভিডিও। আপনি যে ইমেজগুলো ইম্পোর্ট করবেন সেই ইমেজগুলো দিয়ে অটোমেটিক্যালি ভিডিও সে ক্রিয়েট করে নেবে। ওকে, হেডলাইন দিবেন পাঁচটা, ডেসক্রিপশন দিবেন পাঁচটা, তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে অটোমেটেড দেওয়া আছে। অটোমেটেড মানে বুঝছেন? ধরেন আমি একটা জিমেইল, যেহেতু একটা আমাদের জিমেইলেও দেখাবে, আমরা যদি প্রমোশন ট্যাবে যাই, এটা কি কল টু অ্যাকশন বাটন। এখন এটা অটোমেটেড দেওয়া আছে। অটোমেটেড মানে হচ্ছে এগুলো যদি দেন অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড অনেকগুলো আছে। সো আপনি যদি অ্যাপ্লাই নাও দেন তাহলে অলওয়েজ শো করবে অ্যাপ্লাই নাও। কিন্তু আপনি যদি অটোমেটেড দেন তাহলে আপনার কন্টেন্ট অনুযায়ী কাউকে অ্যাপ্লাই নাও দেখাবে, কাউকে কন্টাক্ট আস দেখাবে, কাউকে লার্নিং মোড দেখাবে, কাউকে ভিজিট সাইট দেখাবে। মানে এটা র্যান্ডম দিক গুগল কালি আই টেকনোলজি ইউজ করে এটা দেখাবে। আপনার বিজনেসের নাম দিবেন, ইউআরএল অপশন, এগুলো ট্র্যাকিং এর জন্য। ইউআরএল ক্যাম্পেইন অপশন যা কিছু আছে এগুলো এই মুহূর্তে আমাদের লাগবে। সো এখান থেকে আমরা কি করতে পারবো, একটা সিঙ্গেল ইমেজের অ্যাড ক্রিয়েট করব। আর যদি ভিডিও অ্যাড দেন তাহলে কি করতে হবে, আপনাকে ভিডিওটা, এখানে কিন্তু ভিডিও আপলোড করা যায় না। আপনার ফেসবুকের ক্ষেত্রে কিন্তু দেখছেন যে আপলোড করা যায়, বা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও আপনাকে কি করতে হবে, ইউটিউব থেকে আপলোড করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ধরেন আপনি যে বিজনেসের জন্য অ্যাড চালাচ্ছেন ওই ওদের চ্যানেলে কি ভিডিও আপলোড থাকা লাগবে এরকম কোনো বাধ্যতামূলক না, আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে থাকলেই হবে। সো ধরেন আমি এখান থেকে একটা ভিডিও দিয়েছিলাম, তো বড় ভিডিও দিলাম এটা দেখানোর জন্য। দেখেন বলছে ভিডিওস লঙ্গার দেন 10 মিনিটস ডাজ নট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিওস। অর্থাৎ আপনি যদি কোন একটা ভিডিও 3 মিনিটের বেশি দেন তাহলে সেই ভিডিওটার পারফরম্যান্স ভালো হবে না। আপনি যত শর্ট ভিডিও দিবেন তত আপনার পারফরম্যান্স ভালো হবে। এখানে বলছে ভিডিও উইল লুক আফটার দ্য ফার্স্ট 60 সেকেন্ড অন ইউটিউব শর্টস। ওকে, আর আপনার তাহলে কি হবে, যেটা যখন আপনার এয়ারটা শর্টস এর মধ্যে যাবে তখন কি 60 সেকেন্ড দেখানোর পরে আবার 60 সেকেন্ড থেকে শুরু হবে। মানে পরে আপনার ভিডিও যদি মনে করেন আমার কাছে 57 মিনিটস কন্টিনিউয়াসলি চলবে তা কিন্তু না। এখন আমাদের কি করতে হবে, আমরা যখন অ্যাড দিব 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিও দিবেন, এর পারফরম্যান্স সবচেয়ে ভালো। যেহেতু এখানে 5টা ভিডিও দেওয়া যায়, আপনি চাইলে ধরেন 3টা দিলেন 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, আর বাকিটা দিলেন অল্টার করে যা হয় 30 সেকেন্ড বা 50 সেকেন্ড। এরপরে আছে হচ্ছে চুজ ফায়ার ইওর ভিডিও শো, আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্রিয়েট ভিডিও থেকে যে আপনার, আচ্ছা এখানে কিছু যে ছবি দিয়ে টেমপ্লেট করে ভিডিও বানানো আপনার, বাট এগুলা ভিডিও আর মানুষ এখন অতটা পছন্দ করে না। সো এটা দরকার থাকবে। লোগো আছে, অ্যাসেট অপটিমাইজেশন। আচ্ছা, অ্যাসেট জিনিসটা কি? অ্যাসেট মানে বুঝছেন, আমরা যখন অ্যাডের জন্য যে ইমেজ বা ভিডিওস দিব সেটাই হচ্ছে আমাদের অ্যাডের ক্ষেত্রে asset। এখন অ্যাসেট অপটিমাইজেশনের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল এন্ড স্কয়ার ভার্সন অফ ইওর ভিডিওস। আপনি যে ভিডিওটা দিবেন এটা ভার্টিক্যাল মানে কি স্টোরি শেপ, আর একটা কি বানাবেন স্কয়ার শেপ, অটোমেটিক্যালি নিয়ে নেবে। বসে গিয়ে স্কয়ার ভার্সন অফ ইওর ভিডিও, এটা অটো হবে।
যেটা দেখেন এটা একটা एग्जांपल দেখেছি এখানে কিন্তু এটা আমরা নরমালি এই যে হরাইজন্টাল টাইপের ভিডিও আপনি যদি এরকম নেন এটাকে তারা কি শর্টস ফরম্যাটে এভাবে ক্রিয়েট করে ভার্টিক্যাল ভিডিও শর্ট ভিডিও গুলো জাস্ট উদাহরণ সহ বুঝাইছে যে কেমনে কিভাবে তাইলে হচ্ছে এখান থেকে দেখেন এভাবে অটোমেটিক্যালি পরে আপনি হেডলাইন দিবেন লং হেডলাইন দিবেন ডেসক্রিপশন দিবেন কল টু অ্যাকশন বিজনেস সাইট লিংক নিয়ে আজকে কথা বলবো আমরা তো এই তো আরেকটা কি ছিল আমাদের লাস্ট যেটা ছিল কিন্তু ক্যারোজেল ক্যারোজেল ইমেজ তাহলে আপনি এখান থেকে আমরা জানি কি ফেসবুকের ক্ষেত্রে যখন আমরা ক্যারোজেল অ্যাড করছি তখন কয়টা প্রোডাক্টের দেখানো যেত মনে আছে দেখুন ম্যাক্সিমাম 10টা মিনিমাম এক্স্যাক্টলি এখানেও দেখুন এড আপ টু 10 কার্ড এক একটা লেভেল কি বলে কার্ড বলে একটা আপনি এখান থেকে 10টা কার্ড আপনি একটাতে যান তাহলে এখানে আপনি ধরেন একটা কার্ডের মধ্যে আবার কি একাধিক ছবি ইউজ করতে পারবেন আমি আপাতত এই যে আমরা যখন একটা ইমেজ আপলোড করে দেখেন এটা তিনটা ভেরিয়েন্ট কিন্তু বানায় তাহলে হেডলাইন দিবেন আর আপনার প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে কি আলাদা আলাদা ইউআরএল হবে না কারণ আপনার যদি কমার্স সাইট হয় তাহলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আলাদা আলাদা না So, আপনার যে প্রোডাক্ট নিয়ে দিতে চান সেটা নিয়ে দিতে পারেন এখানে একটা অপশন আছে যে ইউজ দ্য ডিফারেন্ট ফাইনাল ইউআরএল ফর মোবাইল যদি হচ্ছে আচ্ছা পরে ইউজ দ্য ডিফারেন্ট ফাইনাল ইউআরএল ফর মোবাইল আপনি যদি মোবাইলের জন্য ইউজারদেরকে ডিফারেন্ট ইউআরএল নিয়ে যেতে চান এটা এখন আর খুব একটা লাগে না একসময় ছিল কি আপনারা দেখছেন অনেক জায়গা থেকে যারা ফেসবুক ব্যবহার করেন আগে কিন্তু মোবাইল দিয়ে ফেসবুক ব্যবহার করে এরকম লেখা থাকতো yam.facebook.com কেউ পাইছেন এরকম আগে যখন আপনি আর আমরা যখন মানে কম্পিউটার থেকে হচ্ছে ফেসবুক ব্যবহার করতাম তখন অটোমেটিক্যালি এখানে লেখা থাকতো web.facebook এখন কি এখন রিডাইরেক্ট করে রাখছে এখন যদি ওয়েব দেন সরাসরি আপনার ফেসবুকে নিয়ে যাচ্ছে কিন্তু একসময় এরকম ছিল না মোবাইলের জন্য আলাদা লিংক ছিল প্রশ্ন হচ্ছে ভাই মোবাইলের জন্য আলাদা লিংক লাগবে না ওয়েবসাইট তো একই কারণ হলো প্রথম প্রথম যখন মোবাইল আসে তখন এখন যে আপনাদের মোবাইলের যে প্রসেসিং স্পিড তখন কি এত ছিল আমি ছোটবেলায় আমার চাচার কম্পিউটার চালাইছি তখন কম্পিউটারে হার্ড ডিস্ক ছিল 8 জিবি এখন আমাদের কি ধরেন একটা পেন ড্রাইভ দিয়েছে 64 জিবি 128 জিবি বাজারে প্রথম পেন ড্রাইভ যখন আসে তখন 2 মেগাবাইটের পেন ড্রাইভ আসছে বাজারে সর্বপ্রথম 2 মেগাবাইট লোকজন খুব খুশি আরে 2 মেগাবাইট বিশাল ব্যাপার কারণ কি প্রথম ছিল হচ্ছে ফ্লপি ডিস্ক দেখছেন আপনারা এটা দেখেন এটা দিয়ে আমাদের প্রথমে হচ্ছে ডাটাটা এই যে আমরা যে সিডি ডিভিডি দেখছেন সিডি ডিভিডি তে কি ভিডিও টিভি স্টোর করে রাখা যেত পেন ড্রাইভের মতো এটাতেও ডাটা স্টোর করা যেত এটাকে বলা ফ্লপি ডিস্ক এটা ক্যাপাসিটি কতখানি বলেন তো আইডিয়া করতে পারবেন কতখানি ডাটা এর মধ্যে ধরানো যেত 128 কিলোবাইট 128 কিলোবাইট মানে বুঝতে পারছেন আমরা যদি নোটপ্যাডে কিছু একটা লিখে সেভ দেই তাহলেও তো মনে করেন যে 15-20 কিলোবাইট হয়ে যায় আপনাদের মোবাইলে ছবি তোলেন একটা ছবি কয় মেগাবাইট হয় 3-4 মেগাবাইট হয় যাদের আরো বেশি ভালো ক্যামেরা 10-12 মেগাবাইট হয়ে যায় একটা ছবিতে আর চিন্তা করছেন যে একটা মানে এখানে ডাটা স্টোর করা যেত সেটা হচ্ছে 128 কিলোবাইট তাহলে আপনি চিন্তা করেন যে আপনার যদি 1 মেগাবাইটের ডাটা হতো সেটা স্টোর করার জন্য কতগুলো ডিস্ক লাগবে তারপরে এখান থেকে আসলো সিডি এখান থেকে ডিভিডি তারপরে আসলো হচ্ছে পেন ড্রাইভ হার্ড ডিস্ক ধীরে ধীরে বাড়লো তারপর কি এসএসডি এখন আসছে কি এসএসডি M.2 আর আমার সুপার স্পিড এসএসডি তাহলে এটা হচ্ছে তখন মোবাইলের প্রসেসিং স্পিড ভালো না হওয়ার জন্য আমরা মোবাইলের জন্য আরো
ওয়েবসাইটটি এক্সট্রা ভাবে অপটিমাইজ করে যাতে মোবাইলে খুব দ্রুত লোড হয় এটার জন্য করা হয়েছে, বাট এটা এখন আর দরকার নাই। আচ্ছা, এটা কল টু অ্যাকশন, এটা অটোমেটিকলি থাকবে, এটা done। তাহলে এভাবে আপনি কি একটা কার্ডে ব্যবহার করলে সিমিলার তার একটা কাজ এভাবে সর্বোচ্চ অ্যাড করতে পারবেন 10টা। ওকে, এখানে যদি আমরা আরেকবার ক্লিকে যাই, ভিডিও এডে গিয়ে আমরা হ্যাঁ আজকে দিয়ে 1 ঘন্টা পরে আসেন। হ্যাঁ, সারাদিনই আছেন। আচ্ছা, এখানে একটা জিনিস আজকে আমরা দেখবো যেটাকে বলে এক্সটেনশন, সাইড লিংক এক্সটেনশন। এই জিনিসটা কি, এই জিনিসটাই সেটা কি গুগলে আছে না, ইউটিউবে আছে না, ইউটিউবে না, আমরা যদি পিপিসিআর এর ক্ষেত্রে দেখি তাহলে বিষয়টা ভালো করে দেখা যাবে। এখানে নেম চিপের একটা অ্যাড আসছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। কিন্তু এইখানে দেখেন একটা, দুইটা, তিনটা, আরো 4টা লিংক আছে। আপনি যদি এই 4টা লিংকে ক্লিক করেন তাহলে আপনাকে এটা দেখেন শেয়ার হোস্টিং এর পেজে নিয়ে আসছে। নিচের যেখান থেকে নিয়ে আসলাম সেখান থেকে ক্লিক টিচার হোস্টিং করেন, আরেকটাও শেয়ার হোস্টিং এ নিয়ে আসছে। যদি এআই ওয়ার্ড আরেকটা পেজে কোথায় নিয়ে আসছে, এটাও শেয়ার হোস্টিং এ নিয়ে আসছে। আচ্ছা, আরেকটা আছে, এখানে ডিফারেন্ট একটা পেজে নিয়ে আসছে। তাহলে ঘটনা যেটা ঘটতেছে দেখেন যে হচ্ছে একটা অ্যাডের মধ্যে অতিরিক্ত আরো একটা, দুইটা, তিনটা, 4টা লোকেশনে আমরা ইউজারদেরকে নিয়ে যেতে পারতেছি। নরমালি আমরা যখন অ্যাড চালাই, যেমন দেখেন এদের ক্ষেত্রে কি ওই যে এক্সট্রা গুলো আছে নাই, এদের ক্ষেত্রে নাই, এরা কিন্তু ইউজ করছে। এরা যেটা করতে পারতেছে যে এক খরচে অডিয়েন্সটাকে 4টা ডিফারেন্ট লোকেশন বা ডিফারেন্ট পেজে অ্যাড দেখাইতে পারতেছে। এই যে এইগুলোকেই মূলত বলা হয় হচ্ছে সাইড লিংক এক্সটেনশন। গুগল অ্যাডস এর মধ্যে অনেকগুলো এক্সটেনশন আছে। আমি যদি এখান থেকে পাবো, আছে এখানে হলো আপনার, আমরা এখন হচ্ছে ডিমান্ড জেন এর মধ্যে শুধু সাপোর্ট করা হচ্ছে সাইড লিংক, এই যে দেখে আসলাম যেটা, বাকি এছাড়াও আরো অনেক এক্সটেনশন আছে। তো সাইড লিংকে আমি যদি ক্লিক করি তাহলে আপনি হচ্ছে দেখেন সাইড লিংকে কি কি থাকে একটু খেয়াল করেন। হেডলাইন থাকে আর ক্লিক করলে কি কোথাও এক জায়গায় নিয়ে যাবে, সেই ডেস্টিনেশন লিংক থাকে। তো আপনার সাইড লিংকের ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিলে বা ডেসক্রিপশন অলওয়েজ শো করে না। যেমন দেখেন এখানে শুধু সাইড লিংকই দেখাচ্ছে, এর নিচে কি কোনো ডেসক্রিপশন আছে? নাই। মাঝে মাঝে হয়তো কোনো কোনো অ্যাডের নিচে দেখাতে পারে। একটা সাইড লিংকের টেক্সট, একটা ডেসক্রিপশন, আর ক্লিক করলে কাস্টমারকে কোথায় নিয়ে যাবে সেই লিংকটা। এরকম হচ্ছে আপনি দেখেন টোটাল মনে হয় 20টা অ্যাড করা যায়, 6টা, 7টা, 8টা, সম্ভবত 20টা। এতগুলো লাগে না, মোটামুটি 5-7টা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর সাইড লিংক গুলো লেখার সময় অবশ্যই আপনাকে আই ক্যাচিং লিখতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে কাস্টমার ক্লিক করে। যেমন এখানে বলছে গেট আপ টু 70% অফ। মানুষজন এখানে কিন্তু কোনো অফ অফের কথা দেখতেছে না, যখন সেই অফের কথা দেখবে তখন এখানে ক্লিক করার সম্ভাবনাটা বেশি থাকবে। আবার বলছি স্মল বিজনেস হোস্টিং, যাদের ছোট ব্যবসা আছে, এটাও একটা মানে ক্লিক বেট বা হুক বলি আমরা, কাস্টমারকে হুক করে। এআই পাওয়ার্ড সাইট বিল্ডার, অথবা বলছে সেলার ফার্ম বা স্টিল। মানে বলতে হচ্ছে যে ডোমেইনের যে টপ লেভেল ডোমেইন, টিএলডি, টপ লেভেল ডোমেইন, এই যে ডট কম, এগুলোকে বলা হয় লেভেল, ডট নেট, ডট ওআরজি, এগুলো ছাড়াও আছে না ডট আইএন, ডট কম, ডট বিডি, এগুলো টপ লেভেল। টপ লেভেল আমরা অনেক মানুষ ওয়েবসাইট বলতে ডট কম ইউজ করে, কোন ওয়েবসাইটের পিছনে ডট এক্সওয়াইজেড দেখলে মনে হয় যে এটা ভিন্ন কিছু, এটা মনে হয় ওয়েবসাইট না। হ্যাঁ, কারণ আমরা সবাই এটাই পরিচিত, ডট কম, ডট নেট, ডট ওকে। চাইলে আপনার অ্যাডের সাথে এভাবে অতিরিক্ত পেজের লিংক অ্যাড করে দিতে পারেন, এটাকে বলে সাইড লিংক এক্সটেনশন। বা ডিমান্ড জেন অ্যাডের ক্ষেত্রে শুধু একটা এক্সটেনশনই সাপোর্ট করে, বাকি এর বাইরেও পিপিসি অ্যাডের ক্ষেত্রে আরো 7-8টা এরকম এক্সটেনশন আছে। তবে একটা কাজ কিন্তু করা যেতে পারে এখানে, যে এখানে দেখেন আপনার অ্যাডের ফরম্যাট ডিফারেন্ট না,
আমরা একটা কাজ করতে পারি যে হচ্ছে এখানে একটা জিনিস শেখার দরকার, খুবই ইম্পর্টেন্ট। কখন আমরা অ্যাড সেটটাকে ডুপ্লিকেট বানাবো আর কখন অ্যাডটাকে ডুপ্লিকেট বানাবো। কারণ আমি এটাকে ডুপ্লিকেট করব, তাহলে আমাদের অ্যাড গ্রুপ দুটো হয়ে গেল। আমি চাইলে এটাকে ধরেন আরেকটা ডুপ্লিকেট করতে পারি। তাহলে আমাদের তিনটা অ্যাড গ্রুপ হচ্ছে, আর প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে একটা করে অ্যাড আছে। ধরেন আমি চাচ্ছি যে সিঙ্গেল মানে একই ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন চলবে সিঙ্গেল অ্যাড ইমেজ দিয়ে, একটা ক্যাম্পেইন চলবে ভিডিও দিয়ে, আর একটা ক্যাম্পেইন চলবে হচ্ছে ক্যারাজেল। তাহলে এখন কি আমি হচ্ছে অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব নাকি তিনটা আলাদা আলাদা অ্যাড বানাবো? কোনটা করব বলেন? তিনটা কোনটা বানাবো? তিনটা আলাদা আলাদা অ্যাড সেট বানাবো নাকি তিনটা আলাদা আলাদা অ্যাড বানাবো? কারণ অ্যাডও তো ডুপ্লিকেট করা যায়, এখান থেকে আমি অ্যাডও ডুপ্লিকেট করতে পারি। তাহলে ধরুন আমি এই অ্যাড এর মধ্যে সিঙ্গেল ইমেজ দিয়ে দেখালাম, এই অ্যাড এর মধ্যে ভিডিও দেখালাম, এটাকেও আমি আরেকটা ডুপ্লিকেট করে এই অ্যাড এর মধ্যে ক্যারোসেল দেখালাম। আবার উল্টোটাও করতে পারতেছি যে আমি এই অ্যাড সেটের মধ্যে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এই অ্যাড সেটের মধ্যে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এই একটা সেটের মধ্যে একটা ক্যারোসেল দিয়ে দিচ্ছি। তাহলে সহি পদ্ধতি কোনটা? যদি এইটা এটা সঠিক হয়ে দেখাই বলছে, এটা এটা ঠিক আছে। আর আপনাকে ওনার মতামতের বিপক্ষে আছেন কিনা? উনি বলছেন যে একটাই অ্যাডসেট থাকবে, তিনটা অ্যাড থাকবে, এই তো। আচ্ছা, তাহলে আরেকজন মানে এটার বিপক্ষে কেউ আছেন কিনা যে তিনটা অ্যাডসেট থাকবে, তার মধ্যে একটা একটা করে অ্যাড। এইখানে একটা জিনিস দেখেন যে যদি আমাদের অডিয়েন্স একই হয়, অডিয়েন্সটা আমরা কোথায় থেকে সিলেক্ট করি? অ্যাড গ্রুপ থেকে সিলেক্ট করি যে কারা আমার অ্যাডটা দেখবে। তা আমাদের যদি অডিয়েন্স একই হয়, তাইলে আমি আলাদা আলাদা অ্যাড সেট করার তো আমার দরকার নেই। আমি একটা অ্যাড সেটের মধ্যে তিনটা অ্যাড দিলেই তো হয়ে গেল। কিন্তু যদি এরকম হয় যে আপনার অডিয়েন্স আলাদা আলাদা, যেমন ধরেন আপনি এই অ্যাড সেটটা চালাতে যাচ্ছেন ঢাকায়, এই একটা রাজশাহীতে, এই একটা চট্টগ্রাম, এবং আপনি দেখতে চাচ্ছেন যে ঢাকাতে শুধু সিঙ্গেল ইমেজ দিয়ে কেমন পারফরমেন্স করে, এখানে রাজশাহীতে ভিডিও দিয়ে কেমন পারফরমেন্স করে, আবার এখানে আপনি চট্টগ্রামে ক্যারোসেল দিয়ে কেমন পারফরমেন্স করে। এটা তাইলে মানে সহজ বাংলায় বলতে গেলে আপনার অডিয়েন্স যদি আলাদা আলাদা হয় তাহলে অ্যাডসেট আলাদা আলাদা করতে হবে। আর অডিয়েন্স যদি সেম হয় তাহলে কি করতে হবে? অ্যাড গুলো আলাদা আলাদা করতে হবে। মানে অ্যাড গুলো ডুপ্লিকেট করতে হবে। কেন? এটার কারণ কি? ধরেন আপনি যদি এখান থেকে আমরা এই গ্রুপ থেকে এই অ্যাড দিলাম, এই গ্রুপ থেকে আরেকটা ভিডিও দিলাম, এটা দেখে আসছে, কিন্তু তিনটা অ্যাড সেটের অডিয়েন্স একই না, তিনটা অ্যাড সেটের তো অডিয়েন্স একই, তাইলে এটাকে বলে অডিয়েন্স ওভারল্যাপিং। তাহলে কি নিজেদের মধ্যে ভাই মারামারি করবে? নিজেদের মধ্যে মারামারি করবে না। কেন? এই অ্যাডসেট চাবে কি আমার অডিয়েন্স গুলোকে ইমেজ দেয়ার দেখাবো, এই অ্যাডসেট চাবে কি আমাদের অডিয়েন্স গুলোকে ভিডিও দেয়ার দেখাবো, আর এই অ্যাডসেট কি চাবে? ক্যাপশন দেয়ার দেখাবো। ভাই মারামারি ঠেকানোর জন্য একটাই অ্যাডসেট থাক, একটা অ্যাডসেটের মধ্যে ওরা ঘুরে ঘুরে অ্যাড দেবে। অনেকেই মতো নিজেকে অনেকেই এটা কিন্তু ভুল করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে মনে করো আচ্ছা আহ, আমার তো হচ্ছে এটা হচ্ছে অনেকে এরকম চিন্তা করে যে হচ্ছে, আমাদের আসলে ওই অ্যাডসেটটাকে অলওয়েজ ডুপ্লিকেট করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আবার আরো ঘটনা আছে। ঘটনা হচ্ছে ধরেন যে এই যে আপনি যখন অ্যাডসেট ডুপ্লিকেট করবেন, ধরেন আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে আপনি ধরেন পাঞ্জাবি বিক্রি করেন, তারপরে হচ্ছে বললাম লুঙ্গি বিক্রি করেন, আর কসমেটিক বিক্রি করেন। আপনি কি করলেন? এই অ্যাডসেট থেকে পাঞ্জাবি দিলেন, এই অ্যাডসেট থেকে ধরেন লুঙ্গি দিলেন, এই অ্যাডসেট থেকে কসমেটিক্স দিলেন। তাইলে বিষয়টা কিন্তু জগাখিচুড়ি হয়ে গেল। কারণ যাদের পাঞ্জাবি আর লুঙ্গি লাগবে তাদের কি কি কসমেটিক লাগবে?
যখন আপনারা অ্যাডস এর ডুপ্লিকেট করবেন অবশ্যই এই জিনিসটা থাকতে হবে যে আপনার প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে প্রোডাক্ট যেন সিমিলার হয়, তাহলে ফেসবুক এবং গুগল উভয় ক্ষেত্রে ভালো পারফরমেন্স করবে। আপনি যদি এটা লুঙ্গির সাথে কসমেটিক মিক্স করে ফেলেন তাহলে মুশকিল আছে, তাহলে পারফরমেন্স ভালো হবে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের অ্যাডসেট নিয়ে কাহিনী। অ্যাডসেট এইভাবে ক্রিয়েট করতে হয়। ধরুন আমি প্রথমটাতে দিলাম ইমেজ অ্যাড, পরেরটাতে দিলাম ভিডিও অ্যাড, আর এখানে দিলাম আমরা ক্যারোসেল অ্যাড। তাহলে আমি একই ইউজারদেরকে কিন্তু অ্যাড ঘুরে ফিরে দেখবো, দিন শেষে আমি দেখবো যে কোনটাতে পারফরমেন্স ভালো হচ্ছে, মানে মানুষ বেশি ইন্টারঅ্যাকশন কোনটাতে হচ্ছে, ইমেজ দিয়ে না ভিডিও দিয়ে না ক্যারোসেল দিয়ে। যেটাতে ভালো পারফরমেন্স পাবো ওটাকে রাখবো, আর বাকিগুলোকে কি করে দেবো, এখান থেকে পজ করেও রাখতে পারি, আবার ডিলিট করে দিতে পারি আর কি। এভাবেই কিন্তু আমরা অ্যাডগুলো চালাই। যদি এগুলো আমরা আরো দেখবো, যে কোনো অ্যাড মানে মানে অ্যাড শেখার সিস্টেমটা হলো প্রথমে আমরা যেগুলো দেখতেছি এগুলোকে বলে টেকনিক্যাল, টেকনিক্যাল জিনিসপত্রগুলো শেখা। এর পরের ধাপ হলো স্ট্র্যাটেজি, আপনি কখন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কি ধরনের অ্যাড বানাবেন, কয়টা অ্যাড গ্রুপ করবেন, তার মধ্যে কয়টা অ্যাড অ্যাড থাকবে, কোন অ্যাডের ক্ষেত্রে কি ক্রিয়েটিভ থাকবে, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি শেখানোর পরে আমাদের শিখতে হবে হলো অডিট, অর্থাৎ কোন একটা অ্যাড চলার পরে অডিট করে দেখা যে সব ঠিকঠাক আছে কিনা, কোথাও ভুল আছে কিনা, সেগুলো ফিক্স করা। এরপরের ধাপ হচ্ছে স্কেলিং, মানে আপনি তো অডিট করে বের করছেন, এখন এটাকে আরো স্কেল করে কিভাবে আরো বেটার করা যায়। স্কেল, তো আমরা আপাতত টেকনিক্যাল বিষয়গুলো শিখতেছি, মানে শেখার সময় টেকনিক্যাল দিক থেকে শুরু করতে হয়, আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু উল্টা দিক থেকে করতে হয়, স্ট্র্যাটেজি আগে তারপরে সেটা। আপনাকে খাতা কলমে কি করবেন এগুলো কিন্তু আগে রিপোর্ট রেডি করতে হবে, হ্যাঁ আমি এই ধাপে এটা করতে চাই, এতদিনের জন্য এই বাজেটে চালাতে চাই, এরপরে এইটা করতে চাই, মানে সবকিছু একটা প্ল্যান থাকবে। এরপরে হচ্ছে আমরা টেকনিক্যাল সেটআপমেন্টে চলে যাব। তো শেখার সময় আগে তো স্ট্র্যাটেজি শুনলে তো মাথার উপর দিয়ে যাবে, আগে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো শিখতে হবে। দ্যাটস ইট। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করুন, আর আগামী দিন আমরা আছে আর যে ক্যাম্পেইন গুলো আছে ওগুলো করব। তো আমার মনে হচ্ছে